আসসালামু আলাইকুম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে আমি পাসপোর্ট করার জন্য আমাদের ময়মনসিংহ জেলা সদর যেখানে ওইখানে যাচ্ছি। আমার আগে পাসপোর্ট ছিল একটা, ওইটা অবশ্য মেয়াদ ছিল 5 বছর। ওইটা মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। আমি মূলত আপনার ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো ইউরোপের জন্যই লিথুনিয়ার জন্য আবেদন করছি। ওই জায়গায় পাসপোর্টের মেয়াদ লাগবে 1 বছর। তাই আবার আমার এক বন্ধুকে নিয়ে নতুন করে পাসপোর্ট করার জন্য যাচ্ছি। পাসপোর্ট অফিসে যাই, দেখি কী অবস্থা, কতদিন লাগে, কতদিনের ভিতরে পাসপোর্ট হাতে পাবো জানি না। ফজর নামাজ পড়ে রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে পাসপোর্ট অফিসে অনেক ভিড় থাকে, ঠিক আছে? তো ওই জন্যই তাড়াতাড়ি যাচ্ছি। সবাই দোয়া করুন আমার জন্য, দেখা যাক কী হয়। আজকে আপনাদেরকে দেখাবো আমার প্রবাসে আসার সম্পূর্ণ বিস্তারিত যে কাজগুলো ছিল, প্রবাসে আসতে কী করতে হয়েছিল, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমার সবথেকে বড় ভিডিও এখন অবধি। তো আমার বন্ধুদেরকে নিয়ে আমি বন্ধু, আমার কাছের এক বন্ধু, আমার কাছের ভাই বন্ধু যেটাই বলেন, ওরে নিয়ে মূলত আমি যাচ্ছি। আমি তো দেখা যাক পরবর্তীতে কী হয়। তো পাসপোর্ট করার জন্য আমি একজন এজেন্টকে মূলত নিয়েছি। আমি পিছনে আমার ওই যে কাজ করতেছেও 10 দিন চাইছে আমার কাছে। তো 10 দিনের ভিতরে আমার পাসপোর্ট 10 বছরের মেয়াদে পাসপোর্ট করে দেবেন ইনশাল্লাহ। তো আমার ভাই, আমার আমার রক্তের ভাই, আমার জানের ভাই, হ্যাঁ, তিনি ইসলাম হচ্ছে মূলত আমার সব কিছুতেও আমার কাছে এবং পাশে ছিল। পাসপোর্টের জন্য সব কিছু দেওয়ার পরে ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে বেরোলাম। আমার ছেলে সাথে একসাথে দুলনা খেতেছি। তারপর আমার বন্ধুদেরকে নিয়ে টাঙ্গা শহর করতে গিয়েছিলাম, যেহেতু প্রবাসে চলে আসবো, হয়তো কবে দেখা হয় জানি না। আস্তে আস্তে 1 বছর চলে গেল প্রায়। এর ভিতরে আমার লিথুনে যাওয়া হয় নাই, কোনো কিছু যেতে পারিনি। লাস্ট ফিনিশিং আমি চেষ্টা করে সৌদি আরবের জন্য যমুনা ফিচার পার্কে লাইন করি, এবং আল্লাহর রহমত 6বার ফিঙ্গার দেওয়ার পরে আল্লাহর রহমতে আমার ফিঙ্গার হয়ে যায়। আমি ফিঙ্গার আমার অ্যাকসেপ্ট হয়। যমুনা ফিচার পার্কে আমি এখন আছি বলতো। তো মন খুব খারাপ ছিল, সবাইকে ছেড়ে চলে যাবো। দীর্ঘ 1 বছর যাবো চেষ্টা করতেছি বসে যাওয়ার জন্য, কিন্তু হচ্ছিল না। যাই হোক, আল্লাহ পাক কবুল করছেন, আমি যেতে পারবো। তবে যাওয়ার ছিল ইউরোপ, কিন্তু যেতে পারলাম না। যাচ্ছি সে আমার দেশের ভিতরে। আমার ফ্যামিলি সবাই, আমার ভাবি, আমার বোন, আমার বাইস্তা, আমার মেয়ে, আমার ছেলে, আমার বন্ধু, ওরা সবাই, আমার বোন জামাই, আমার বোন বাস্তি বাইগনা সবাই আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য। সবাই খুব ওয়েট করতেছে, সবার মন খুব খারাপ। বাবা মা আসে নাই, বাবা কান্না করতেছিল, মা কান্না করতেছিল। তারা কেউ চায় না প্রবাসে যায়, কিন্তু আসলে আমার নাসরবান্ধা ইচ্ছা, তাই এইরকম অবস্থা আর কি। তো সবাই ওয়েটিংয়ের পরে আমি আসলে ভিতরে ঢুকে গেলাম। সবাই বাইরে বসে আছে, আমি এয়ারপোর্টে ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে এই সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে আমি জানি না। মনটা খুব খারাপ ছিল। প্রবাসে যাওয়ার যে কতটুকু কষ্ট তা আমি বুঝতে পারতেছিলাম। ওয়েটিং রুমে বসে আছি যখন, তখন আমার প্লেনটা চলে আসলো। এই যে আমার প্লেনে চলে আসলো, তখন আরও চলতে পানি আসছিল। আসলে কি করব, তখন তার ফিরে যাওয়া কোনোভাবেই পসিবল না। এরকম মনে হচ্ছিলো যে ফিরে যাই, সবাইকে আবার কবে দেখতে পাবো আমি জানি না। তো ওয়েটিং রুমে বসে থাকতে থাকতে ঠাস করে খবর চলে আসলো, অ্যানাউন্স হয়ে গেল যে আমরা আপনার ভিতরে এতে যাওয়ার জন্য। তো সবাই সিরিয়াল ধরলো, এই ব্লক বি ব্লক সি ব্লক সিরিয়াল ধরে যাওয়া শুরু করলো সবাই। তো আমিও যাচ্ছি। এখানে অনেকে ছিল জর্ডানের জন্য কর্মী ছিল, অনেক কর্মী জর্ডান যাবে। অনেকেই মূলত এই ফ্লাইটটা ছিল দুবাইয়ের। আমরা আপাতত দুবাই যাচ্ছি, দুবাই থেকে পরে এক্সিট নিব আমরা। তো দুবাই যাচ্ছি আমরা, দুবাইয়ের ফ্লাইটে উঠবো। এখানে অনেক যাত্রী ছিল, অনেকের সাথেই পরিচয় হয়েছে, অনেকের সাথে কথা বলেছি, ভালো লাগছে। একটা পর্যায়ে যায় এমন হচ্ছে জীবনে ফার্স্ট টাইম প্লেন উঠবো, এরকম একটা কিছু ছিল। প্লেন ওঠার জন্য ভিতরে যাচ্ছিলাম। তো ভিতরে যেতে যেতে যতটুকু শুনলাম যে ভিতরে কি ভিডিও করা যায় না, এরকম কিছু একটা। তারপর আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আমার স্মৃতি হিসেবে থাকার জন্য। তো ওইখানে সবাইকে ওয়েলকাম করতেছে, এই জন্য জ্যাম বেজে গেছে। এখন মনে হচ্ছে যে আমি এখনও বাংলাদেশি আছি, এই জন্যই মূলত জ্যাম, কারণ বাংলাদেশে সব জায়গায় জ্যাম থাকে। তো আসলে একটা পর্যায়ে আমি প্লেনে চলে আসলাম। প্লেনে ওঠার পরে আসলে ওইরকমভাবে কোনো ফিল হচ্ছে না যে প্লেনে উঠছি, ওইরকম কোনো ফিল আমার ছিল না। প্রচুর জ্যাম, এরকম বুঝতেই পারতেছেন, দেখা যাচ্ছে জ্যাম হচ্ছে অনেক। তো আসলে প্রথম ব্লগ ছিল, এই জন্য একটু নার্ভাস ফিল করতেছিলাম যে কেমন না কেমন হয়, ভয়েসগুলো কেমন হয় জানি না। ও সামনে যারা ক্যাব করা ছিল ওরা সবাই জর্ডান যাচ্ছে, জর্ডান গার্মেন্টস বসে যাচ্ছিলো। আমি যাচ্ছিলাম রেস্টুরেন্ট ওয়েটারের কাজে আমি যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে যায় প্লেনে যখন উঠে বসলাম, প্লেনে উঠে বসার পরে মানে সবার কথা খুব মনে পড়তেছিল, প্রচুর মনে পড়তেছিল সবাইকে। দেশের মানুষের কথা খুব মনে পড়তেছিল, আমার বন্ধুদের কথা খুব মনে পড়তেছিল, আমার মা আমার বাবার কথা খুব মনে পড়তেছিল।
তখন মনে হচ্ছিলো হায়রে 2টা বছর ধরে বিদেশ যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম, কেন করলাম, কেন এসব করলাম, তখন এরকম মনে হচ্ছিলো। খুব খারাপ লাগছিলো, একা একা নিজেকে একা ফিল করতেছিলাম। এত এত মানুষ কিন্তু কেউ পরিচিত না, নিজেকে খুবই একা লাগছিলো যে আসলে আমি আজ হয়তো একা হয়ে গেলাম। প্রবাসের মাটিতে হয়তো আর কেউ থাকবে না আমার আপন বলতে, আমার আমার কাছের বলতে কেউ থাকবে না। ওই যে পাইলট বসে আছে, প্লেনের ভিতরে পাইলট বসে আছে। তো মানে ওয়েলকাম করে করে ভিতরে নেওয়ার জন্য মূলত এরকম হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমি যতটুকু দেখতে পেলাম যে আসলে অনেকে বুঝে না, একদমই নতুন, সিট খুঁজে পাচ্ছে না, এরকম হয়েছে, সিট পাইতেছে না। তো প্রবাস জীবনটা আসলে কষ্টের আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে। এখন আমি এসে সিটে বসলাম, বসার পরে এই যে আমার পাশে একজন লোক, উনি ঘুমাচ্ছে, বসার পর থেকে ঘুমাচ্ছে, ঠিক আছে। কেবিনওয়ালা ওরা মানে কেবিন ক্রু যারা আছে তারা খুব মানে সবাই হিন্দি বলতে পারে। প্লেন ছেড়ে দিল রাতের, আমি জানালার পাশে বসতে পারি নাই, জানালার পাশে না বসে মাঝখানে বসেছি, যার জন্য আসলে বাইরের দৃশ্যটা এতটা আমি ক্যামেরা বন্ধ করতে পারছিলাম না। তো প্লেন ছাড়ার সময় একটু মানে ছাড়ার সময় প্রবলেম হয় না, প্রবলেমটা হয়ে হচ্ছে যখন উপরের দিকে একসাথে উঠে তারপর ঠাস করে আবার নিচের দিকে নামিয়ে দেয়, মনে হচ্ছে নাগরদোলার মতো। এক পলকে 80,000 টাকা দিয়ে নাগরদোলার ফিল পেলাম, ঠিক আছে। প্লেনের ভিতরে অবশ্য খাবার দিছিল, খাবার আমার কাছে ভালো লাগে নাই, একদিন বাজে লাগছে খাবার। তখন মার কথা খুব মনে হচ্ছিল যে যদি খাবার ভালো না হয়তো হয়তো রেখে দিতাম, খাইতাম না। তখন মা অনেক অন্য কিছু করে খাওয়াইতো আমাকে, মার কথা অনেক বেশি মনে পড়তেছিল ওই মুহূর্তে। তো প্লেন যখন ছাড়ে, প্লেনের যে শব্দটা ছিল, শব্দতে মাথা ব্যথা করতেছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের দেশে বাস অনেক ভালো, বাসে আমি সেটা ফিল করতে পারি। প্লেনের শব্দে আমার একটা মাথা ব্যথা শুরু হয়, মাথা পেন শুরু হয়ে যায়। এই মানে থার্ড ক্লাস প্লেনের মতো লাগে আমার কাছে, এটা থার্ড ক্লাস এরকম মনে হয়েছে। আসলে প্লেনটা লোকাল ছিল, একদম ডাইরেক্ট প্লেন ছিল না। তবে এয়ার আরাবিয়া মোটামুটি ভালো, একদম যে খারাপ তা না, মোটামুটি ভালো আছে এই আর কি। এটা মূলত দুবাইয়ের একটা প্লেন। তো দুবাই এসে পড়ি আমরা দুবাই আসার পরে দুবাই ট্রানজিট নেই, এই হচ্ছে দুবাই এয়ারপোর্ট। অনেকেই ওয়েট করতেছে, আমাদের 7 ঘন্টার লং একটা আপনার রেস্ট ছিল এই জায়গায়। 7 ঘন্টা বসেছিলাম এই জায়গায়, সবাই ঘুমাচ্ছে, অনেক দেশে চলে যাবে, কেউ আমেরিকা যাবে, কেউ আপনার অন্যান্য বিভিন্ন কান্ট্রিতে যাবে। তো এই যে দুবাই সকাল হয়ে গেল, দুবাই এয়ারপোর্ট প্রচুর গরম ছিল। তো গরম থাকার আবহাওয়াটা খুব সুন্দর ছিল। তো চলে আসলাম দাম্মাম এয়ারপোর্টে। দাম্মাম এয়ারপোর্ট হচ্ছে কিং ফাহাদ এয়ারপোর্ট, এখানে হচ্ছে এটা হচ্ছে সৌদি আরবের সব থেকে বড় এয়ারপোর্ট। এখানে ওয়েট করতেছি কারণ আমার দালাল বা আমার এজেন্সি জায়গাতে যে লোক মনোনীত করবে তাকে সে এসে আমাকে নিয়ে যাবে। তো এইখানে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে একদম চোখ মুখ লাল, কারণ দীর্ঘ 22 ঘন্টার একটা জার্নি হয়, ঘুম নাই চোখে। তো বাইরে বসে আছি, দালাল আসবে, দালালের যে কোনো লোক আসবে এসে আমাকে নিয়ে যাবে। আমরা এখন আছি বর্তমানে এই জায়গায় 3 জন একসাথে ছিলাম। তো আমরা 3 জন মানে একসাথে যাব, ওই জন্য বসে আছি। তো মনটা খুব খারাপ ছিল যে কেউ নাই পাশে, মা বাবা, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়েদের, আমার বোন, সবাইকে খুব বেশি মিস করতেছিলাম। মনে হচ্ছিল কেন আসলাম এরকম মনে হচ্ছিল, খুব খারাপ লাগতেছিল, মনটাকে মানাইতে পারতেছিলাম না। তারপরও নিজেকে শক্ত করতেছি যে যা করছি। চলে আসলাম রুমে আসার পরে এখন নামাজের সময় হয়, তাই নামাজ আসি। আমাদের রুমে যে 2জন রুমমেট, ওরা, মসজিদ খুব সুন্দর ছিল, মসজিদটা অস্থির সুন্দর, খুব সুন্দর মসজিদ নিয়ে কোনো কিছু বলার নেই, কারণ আমার কিছু ভিডিও ছিল মসজিদের ব্যাপারে। এত সুন্দর এই জায়গার মসজিদগুলো কার্পেট দেওয়া থাকে। এরপর হচ্ছে মসজিদের ভিতরে খেজুর থাকে, প্রতিটা মসজিদে থাকে না। আমি প্রায় দাম্মামের 10-12টা জায়গায় ঘুরছি, তো প্রত্যেকটা মসজিদে নামাজ পড়ছি। 3-4টা জায়গায় আমি খেজুর পাইছি, বাকিগুলোতে খেজুর পাইনি। তবে বাকিগুলোতে সবসময়ই পানি থাকে, কারণ দাম্মাম সৌদি আরবের পানির দাম অনেক বেশি, পানির সচরাচর পাওয়া যায় না। এরকম কিছু এলাকাতে এরকম ফিল্টার দেওয়া থাকে, কারণ পানি অনেক গরম থাকে, ফিল্টার করা থাকলে পানি ঠান্ডা হয়। তো এই মসজিদে একটা ফিল্টার অবস্থা আছে। এই মসজিদে আমি যে মসজিদে নামাজ পড়তাম, ওই মসজিদে আবার আপনার করে পানিও থাকে, প্লাস হচ্ছে খেজুর থাকে।
আমি প্রতি ওয়াক্ত নামাজে এসে নামাজ পড়ি প্লাস খেজুর খাই। এই যে পানি, আমার হাতে পানি দেখতেছেন, এই পানিটা আমি পাইছি এই জায়গা থেকে, ঠিক আছে? নামাজের আগে যা পানি নিতে হয়। তো এই জায়গার রাস্তাগুলো অনেক বড় বড়, মানে মহল্লা রাস্তা, এটা হাইওয়ে রোড না, তারপর রাস্তাগুলো অনেক বড়, এত বড় বড় রাস্তা বলা বলা দেখেন কত বড় রাস্তা, একটা রাস্তা, এটা শুধু সিঙ্গেল রোড, অনলি ফর সিঙ্গেল রোড এত বড় হয়। আমাদের দেশের সিঙ্গেল রোডগুলো যদি এরকম হইতো তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট বা জ্যাম হইতো না, আমি যতটুকু মনে করি। তো এটা হচ্ছে একটা পার্ক, এটা হচ্ছে একটা পার্ক, পার্কের সামনে এই মসজিদটা। এই পার্কে আইসা মানে আইসা বসার মধ্যে স্কোপ আছে। তো সবাই রাত্রে আসে, দিনে অনেক গরম থাকে তাই কেউ আসে না, সবাই রাত্রে বের হয়, রাত্রে এখানে বসে আড্ডা দেয়, গল্প করে, বাচ্চারা খেলাধুলা করে, বড়রা খেলাধুলা করে। আমার সামনে যে দুই ভাই যাচ্ছে ওরাও আমাদের এজেন্সি থেকেই আসছে, ওরাও আমাদের রুমে যাচ্ছে। আমরা এখনও কাজ পাই নাই কেউ, সবাই কাজের জন্য ওয়েট করতেছি যে মানে এজেন্সি কোন জায়গায় কাজে পাঠায়। আর নামাজ পড়তেছি, আল্লাহর কাছে চাচ্ছি যেন আল্লাহ ভালো কিছু দেয়। তো একটা পর্যায়ে মানে খুবই হতাশ ছিলাম যে যেতে চাইলাম ইউরোপ, আর চলে আসলাম এশিয়া মহাদেশে। খুবই হতাশ ছিলাম। এখানে আসার পরে আসছিলাম 70-80 হাজার টাকা স্যালারি পাবো, কিন্তু আসার পরে দেখলাম যে না, ওইরকম আসলে না। 30-40 হাজার টাকা ইনকাম করাই খুব কঠিন হয়ে যাবে। তো 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আইসা 30 হাজার টাকা ইনকাম করতে হবে, এটা ভেবে খুবই হতাশ আমি। জানি না জীবনের শেষ মাকাম কি হবে, কোথায় যেয়ে পৌঁছাবো, আসলে আমার জীবনের যে লক্ষ্য, এই লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না আমি জানি না। তবে চেষ্টা করতেছি, আল্লাহর কাছে চাচ্ছি, নামাজ পড়তেছি, বাদ বাকিটা উপরওয়ালা জানে, আল্লাহই জানে আমার ভাগে কী রাখছে, কী লেখছে। তো যাই হোক, নবীর দেশে আসছি, নবীর দেশে আসার পরে নামাজ পড়তে পারতেছি, এটাই সব থেকে বড় ব্যাপার। এখন ফ্যামিলির ব্যাপারে অনেক মনে হয়, ফ্যামিলির কথা অনেক কষ্ট লাগে, মানে যাদেরকে ছাড়া এক সেকেন্ড আমি থাকি নাই আমার লাইফে। আমার মাকে ছাড়া আমি কখনো দূরে থাকি নাই, আজকে তাকে ছাড়াই আমি অনেক দূরে চলে আসছি। এটাই হয়তো ভূমিতব্য ছিল যার জন্য আসা। তবে কেউ চায় নাই আমি আসি, কিন্তু সবার অমতে আমি আসতে হয়। আমি আমার কিছু ভুলের কারণে আজকে প্রবাস জীবন বেছে নিতে হয়। এখন দেখা যাক আল্লাহ পাক কী রাখছে। চলে আসলাম, আমার নামাজ পড়ে মানে বাসা থেকে মসজিদটা একটু দূরে, তো হাইটে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। আবার করে তো সামনে আমার বাসা, এখানে দুতলাতে আমরা থাকি মূলত। আমরা একসাথে থাকি প্রায় 32 জন। তো সবাই কাজে চলে যাচ্ছে, আমিও চলে যাবো ইনশাল্লাহ। কাজের জন্যই মানে কথা হচ্ছে। এখন আমাকে মূলত দিব হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে, এই জন্য মূলত আমার আসা। তো জানি না ওয়েটারের কাজ কি, কখনো করি নাই। এজেন্সি বলছে ওয়েটারের কাজ নাকি অনেক ভালো, ওইটাতে ইনকাম বেশি, যার তাই ওয়েটার নিয়ে আসা আর কি। কারণ ওয়েটারে কী করতে হয় আমি জানি না, তো ওয়েটারে যাওয়ার পরে বুঝতে পারবো আসলে কী হয়। এটা হচ্ছে একটা মাদ্রাসা ছিল মূলত, আমি যে লাইনটা ধরে হাসতেছি, এটা হচ্ছে একটা মাদ্রাসা। তো এটা হচ্ছে একটা মাদ্রাসা, আর এর অপোজিট হচ্ছে আমার রুম, এখানে আমরা থাকি। তো আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। দোয়া করবেন আমার জন্য সবাই, আমি যেন জীবনে সফলতা অর্জন করতে পারি। আর আপনাদের জন্য আমি দোয়া করি। এই যে আমার রুম, এটা এই মানে সুপার শপের উপর আমার রুম। তো কাজের যে জায়গা ছিল, কাজের স্থানে আমাকে নিয়ে আসছে সকালবেলা, আগের দিন নিয়ে আসছে। আমি ওই দিন বিকেলে কাজ করছি, সকালে রুম থেকে বেরিয়েছি, রুম থেকে বের হয়ে দেখি ওরে বাবা এত তাপমাত্রা, মানে বের হয়ে দিয়ে চোখে মুখে আগুন লেগে গেলো, এরকম একটা ভাব হয়েছে। আমি একটা ভিডিও নিলাম যে আসলাম। তো তার আগে যখন আমি মানে ওইখান থেকে আমাকে আরেক জায়গায় কাজে পাঠানো হচ্ছে, ওইখানে রেজিস্ট্রেশন ছিলাম। তো কাজে যখন যাচ্ছি, গেছিলাম আমি আল হাসানে যাচ্ছি মূলত এখন আপাতত। আল হাসাতে কাজে যাবো, আমি যেখানে ছিলাম দাম্মাম থেকে আল হাসা প্রায় 150 থেকে 200 কিলোমিটার হবে। তো প্রাইভেট কারে করে যাচ্ছি আমি, আর আমার একজন দেশি ভাই, উনি আমাকে নিয়ে যাচ্ছে। তো উনি ক্যান খাচ্ছে, উনি আমাকে একটা ক্যান অফার করে। ভাইটা অনেক ভালো, উনি আমার একটা ক্যান দেয় প্লাস পানি নেয়। প্রচুর গরম ছিল, আমি বসে আছি, বসে থাকতে থাকতে আমার পিঠের পিছন দিয়ে আমার যে শার্টটা ছিল একদম ভিজে গেছে। মোবাইলে ভিডিও করতেছিলাম, মোবাইলটা একদম হ্যাং হয়ে যাচ্ছে, মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে। উনি ফোনে কথা বলতেছিল, ওই ফোনটাই বন্ধ হয়ে গেছে, এত পরিমাণে তাপমাত্রা। মানে সৌদিতে এত তাপমাত্রা আমি কল্পনা করতে পারি নাই, যদি কল্পনা করতে পারতাম তাহলে হয়তো আমি সৌদি আসতাম না। যে গাড়িতে এসি চলতেছে তারপরও গরম লাগতেছে।